তার সেন্টারে ভেতরে কেন্দ্রে আছে কার্বন পরমাণু এবং প্রতিটি শীর্ষবিন্দুতে আছে হাইড্রোজেন। এটি একটি সুষম চতুস্তলকের অংশ। এই বন্ধন কোণও এখানে 120 ডিগ্রি। কার্বন কার্বন হাইড্রোজেন এই বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। এটি জৈব রসায়নের দ্বিতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখেছো। সেখানে আমরা জৈব রসায়নের প্রাথমিক বিষয়গুলো আলোচনা করেছি, যে জৈব যৌগ কী, কীভাবে জৈব যৌগ এলো, প্রাণ শক্তি ছাড়াও কীভাবে জৈব যৌগ উৎপন্ন করা যেতে পারে। সেখানে বার্থেলো, কোলবে, তারপরে হচ্ছে ভোলার, এরা কীভাবে জৈব যৌগ উৎপন্ন করেছিলেন, কী কী জৈব যৌগ উৎপন্ন করেছিলেন, এগুলো আমরা দেখেছি। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যকে সেগুলো আমরা দেখেছি। তো দেখো, এখানে আমাদের এখন এরপরে অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। তো আমরা দেখেছি যে জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই, কার্বন জৈব যৌগের মধ্যে থাকবেই, এটা আমরা দেখেছি। তো তোমরা পর্যায় সারণীর পরে যে অধ্যায় রয়েছে রাসায়নিক বন্ধন, সেটা তোমরা পড়েছো। যে তোমরা দেখেছো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ কার্বনের মধ্যে 6টি ইলেকট্রন এবং 6টি প্রোটন আছে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে এর কে কক্ষে 2টি ইলেকট্রন এবং এল কক্ষে 4টি ইলেকট্রন থাকবে। অর্থাৎ কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন আছে, তাই কার্বন তীব্র ধনাত্মক মৌলও নয়, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলও নয়। অর্থাৎ কার্বন তার সরবহিস্থ কক্ষের 4টি ইলেকট্রন বর্জন করে তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন করবে, এরকম। অর্থাৎ C4- এই আয়নও উৎপন্ন করতে পারবে না। অন্যদিকে ধরো শেষ কক্ষে তোমরা পড়েছো অষ্টক পূর্তি হতে হবে, তাহলে আরও 4টি ইলেকট্রন গ্রহণ করে এক্ষেত্রে C4- হবে। তাহলে 4টি ইলেকট্রন গ্রহণ করে C4- এই আয়নও উৎপন্ন করতে পারবে না, বা এর শেষ কক্ষের 4টি ইলেকট্রন বাদ দিয়ে এটি C4+, অর্থাৎ এই ক্যাটায়নও উৎপন্ন করতে পারবে না। তাহলে বুঝতেই পারছো যে কার্বনের পক্ষে ইলেকট্রন সম্পূর্ণভাবে দান করে বা ইলেকট্রন গ্রহণ করে আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ উৎপন্ন করা সম্ভব না। কার্বন সর্বদাই সমযোজী বন্ধন তৈরি করবে। তো বুঝতেই পারছো, তাহলে কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন আছে 4টি, তাহলে কার্বন অন্য 4টি পরমাণুর সঙ্গে 4টি সমযোজী বন্ধন তৈরি করবে। তো তোমরা এখানে কার্বনের লুইস ডট গঠন দেখেছো, জি.এন. লুইসের মতবাদ অনুযায়ী আমরা কার্বনের সমযোজ্যতার ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই কার্বনের এই সমযোজ্যতাগুলি কিভাবে থাকবে, এই ত্রিমাত্রিক দেশে, ত্রিমাত্রিক তলে কিভাবে এই সমযোজ্যতাগুলি অবস্থান করবে, সেটি কিন্তু আমরা এই জি.এন. লুইসের মতবাদ থেকে জানতে পারি না। তো যাই হোক, সবার প্রথম রসায়নবিদ কেকুলে উনি এই কার্বনের এই যে 4টি যোজ্যতা আছে, এই 4টি যোজ্যতা কেমনভাবে থাকবে সেটা বলেছিলেন। বেনজিন একটি জৈব যৌগ, বেনজিনের গঠন কেমন হয় সবার প্রথম এটি কেকুলেই দেখিয়েছিলেন। তো উনি নাকি স্বপ্নে বেনজিনের স্ট্রাকচার কেমন হয় সেটা দেখেছিলেন। যাক, এরকম গল্প প্রচলিত আছে। তো কেকুলে যে প্রস্তাব করেছিলেন কার্বনের এই যোজ্যতা সম্বন্ধে, উনি বলেছিলেন যে কার্বনের 4টি যে সমযোজ্যতা, 4টি যে বন্ধন, এরা হবে সামতলিক। অর্থাৎ কেকুলের মত অনুযায়ী যে কার্বনের, মনে করো এই যে বলটি তোমরা লাল বল দেখতে পাচ্ছ, এটি মনে করো কার্বনের পরমাণুটি, এবং এগুলি হচ্ছে কার্বন অন্য পরমাণুর সঙ্গে যে সমযোজী বন্ধন তৈরি করবে, বন্ধন আমরা দেখিয়েছি। তো তোমরা বন্ধন সম্বন্ধে তো আগেও পড়েছো। তো যাই হোক, তো কেকুলে বলেছিলেন যে এই 4টি সমযোজ্যতা থাকবে পরস্পরের সঙ্গে সমকোণে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই কোণ 90 ডিগ্রি, এই প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, এবং এরা হবে একই সমতলে। তোমরা দেখতেই পাচ্ছ এরা একই সমতলে আছে। তো কেকুলে এই রকম বলেছিলেন। তাহলে আবার বলছি, কেকুলে বলেছিলেন যে কার্বনের যে 4টি সমযোজ্যতা তারা একই সমতলে থাকবে এবং তাদের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি করে। তো পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান হফ এবং লাবেল এই জৈব যৌগের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষালব্ধ ফলাফলগুলি ব্যাখ্যা করতে গিয়ে এই কেকুলে প্রবর্তিত যে সামতলিক মডেল কার্বনের চতুর্যোজ্যতার, সেটি ইনভ্যালিড হলো, সেটির সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হলো না। অর্থাৎ এটি অনেক কিছু ব্যাখ্যা করতে পারলো না। তো ভ্যান হফ এবং লাবেল, আমি নামটা লিখে দিচ্ছি, ওনারা 1874 সালে নতুন একটি মডেল প্রস্তাব করেন। এই যে কার্বনের যে 4টি যোজ্যতা, এই 4টি যোজ্যতা কীভাবে থাকবে সেই সম্পর্কিত নতুন একটি মডেল প্রস্তাব করেন। তো ভ্যান হফ এবং লাবেল যে এই কার্বনের চতুর্যোজ্যতার যে মডেল প্রস্তাব করেছিলেন, সেটি ছিল এই রকম।
সুষম চতুস্তলাকার। তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এই যে কার্বনের 4টি বন্ধন তোমরা দেখতে পাচ্ছ, সমযোজী বন্ধন, এটা হচ্ছে কার্বন পরমাণু। আমি লিখে দিলে ভালো হতো, যাই হোক তোমরা বুঝতেই পারছো এটিকে আমরা কার্বন পরমাণু ধরেছি। তো এই যে 4টি সমযোজী বন্ধন, এরা একটি চতুস্তলকের কেন্দ্রে থাকবে এই কার্বন পরমাণু, এবং এই প্রত্যেকটি বাহু এই কেন্দ্র থেকে ওই চতুস্তলকের শীর্ষবিন্দুতে যুক্ত হয়েছে। তোমরা বুঝতেই পারছো যে দেখো এখানে এই সবগুলিকে যদি যুক্ত করা হয় তাহলে একটি চতুস্তলক হবে। চতুস্তলক তোমরা আশা করি বুঝতেই পারছো, তো যার 4টি তল, পিরামিড মনে করো, এই যে দেখো 4টি তল, এটি একটি তল, এটি একটি তল, এটি একটি তল। তো তোমরা একটি সিঙ্গারার কথা মনে মনে ভাবতে পারো, যে সিঙ্গারাটি মনে করে নাও এবড়ো খেবড়ো হয়নি, একদম সমান চারদিকে, তাহলে এটি হচ্ছে সুষম চতুস্তলক। তাহলে তার সেন্টারে অর্থাৎ তার কেন্দ্রে থাকবে এই কার্বন পরমাণু এবং প্রতিটি শীর্ষবিন্দুর সঙ্গে এই বন্ধনগুলি যুক্ত। তাহলে দেখো এই যে এরা এই যে কার্বনের 4টি যোজ্যতার মডেল এই রকম হবে সমচতুস্তলক, এটা প্রস্তাব করেছিলেন ভ্যান ডট এবং লা বেল 1874 সালে। তারা বলেছিলেন যে এরা, তোমরা বুঝতেই পারছো এটা একই সমতলে নেই, কেকুলে যেরকম প্রস্তাব করেছিলেন সেরকম নয়। এখানে দেখো এই যে প্রতিটি যোজ্যতা রয়েছে, এই যে প্রতিটি যোজ্যতা এটি এটি, এদের সবার মধ্যে কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আমি এখানে যদি দেখিয়ে দিই, মনে করি এটি হলো কার্বন পরমাণু, এই হলো তার 4টি যোজ্যতা, তাহলে এই যে এই কোণ, প্রতিটি কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে দেখো এখানে এই কোণও 109 ডিগ্রি 28 মিনিট, এই কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এখানে দেখো প্রতিটি কোণই 109 ডিগ্রি 28 মিনিট করে হবে। প্রতিটি যোজ্যতার মধ্যে কোণ 109 ডিগ্রি 28 মিনিট। যাই হোক আমি তো এখানে মাপ দিয়ে করিনি, চোখের আন্দাজে করেছি, তোমরা নিজেরা করে দেখতে পারো। তাহলে দেখো এটি হচ্ছে কেকুলে, ভ্যান ডট এবং লা বেল কর্তৃক প্রবর্তিত সমচতুস্তলক মডেল। তাহলে দেখো কেমন হবে মনে করো। তাহলে আমরা যদি মিথেনের কথা বলি, মিথেন তোমরা জানো যে মিথেনের সংকেত হচ্ছে CH4, অর্থাৎ এই কার্বন পরমাণুর সঙ্গে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করলো। তো আমরা সাধারণভাবে মিথেনকে এরকম দেখিয়ে থাকি। তাহলে দেখো যে কেকুলে যেই রকম চতুর্যোজ্যতার মডেল বলেছিলেন সেই অনুযায়ী মিথেনের গঠন হওয়া উচিত এই রকম, অর্থাৎ সামতলিক। তোমরা বুঝতেই পারছো, মনে করো এটি হলো কার্বন পরমাণু এবং এই 4টি এরা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে কেকুলের বক্তব্য অনুযায়ী মিথেনের স্ট্রাকচার এরকম হওয়া উচিত। এবং ভ্যান ডট এবং লা বেল ওনারা যেই চতুর্যোজ্যতার মডেল দিয়েছিলেন অর্থাৎ সমচতুস্তলক, সেই অনুযায়ী মিথেনের স্ট্রাকচার হওয়া উচিত এই যে এরকম। তোমরা বুঝতেই পারছো এটি হলো কার্বন পরমাণু এবং এই 4টি হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এখানে প্রতিটি কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটি কোণ, এই বন্ধনগুলির প্রত্যেকটি কোণই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আবার বলছি যে কেকুলে প্রবর্তিত মডেল অনুযায়ী মিথেন অর্থাৎ মিথেনের স্ট্রাকচার সামতলিক হওয়া উচিত, কিন্তু এটি হবে সমচতুস্তলক। তো সমচতুস্তলক তোমরা বুঝতেই পারছো যে আবার বলে দিচ্ছি, ধরো এই পয়েন্ট অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণু দুটি এখানে যুক্ত করা হলো, এখানে যুক্ত করা হলো, এখানে যুক্ত করা হলো এবং সবগুলি যুক্ত করা হলো। তোমরা বুঝতেই পারছো একটি চতুস্তলক হবে, এই দিকে এক তল, এই দিকে এক তল, এই দিকে এক তল এবং নিচে একটি সমতল, এবং তার সেন্টারে ভেতরে কেন্দ্রে আছে কার্বন পরমাণু এবং প্রতিটি শীর্ষবিন্দুতে আছে হাইড্রোজেন পরমাণু। তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে কার্বনের চতুর্যোজ্যতার সুষম চতুস্তলকীয় মডেল কে প্রবর্তন করেন, কারা প্রবর্তন করেন? ভ্যান ডট এবং লা বেল। এখানে প্রতিটি যোজ্যতার মধ্যবর্তী কোণ কত? 109 ডিগ্রি 28 মিনিট। এইটুকু তথ্য তোমাদের শুধু মনে রাখতে হবে, আর অন্যান্য কিছু না পড়লেও হবে। আমি এগুলি তোমাদের ভালো ধারণা যাতে হয় সেই জন্য বললাম। তো আমরা কার্বনের 4টি সমযোজ্যতার চতুস্তলকীয় অর্থাৎ টেট্রাহেড্রন মডেল দেখলাম। এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে, সেটি হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই যে আমরা আগে ডিসকাস করেছি যে জৈব যৌগের সংখ্যা 20 লক্ষ বা এর বেশি। তো এত বহু সংখ্যক জৈব যৌগ উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা। তো আগে আমাদের এই ক্যাটিনেশন ধর্ম পড়তে হবে, পরে তো আমরা সমাবয়বতা পড়ব। তো দেখো ক্যাটিনেশন ধর্ম এর সাধারণ অর্থ হলো একই মৌলের পরমাণুগুলি যখন নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করে একটি শৃঙ্খল গঠন করে তাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। আবার বলছি, একই মৌলের পরমাণুগুলির নিজেদের মধ্যে বন্ধন গঠন করার ক্ষমতাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এবার কার্বন পরমাণুর আকার যেহেতু খুব বেশি বড় নয়, কার্বন পরমাণু আকারে ছোট, এবং এই 4টি যোজ্যতার জন্য কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যেও বন্ধন গঠন করতে পারে এবং গঠন করে অনেক বড় শৃঙ্খল তৈরি করতে পারে।
এই ধর্মকেই বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আবার বলছি যে ক্যাটিনেশন ধর্ম কি, যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে বহু সংখ্যায় যুক্ত হয়ে, কিভাবে যুক্ত হতে পারে, সমযোজী বন্ধনের মাধ্যমে, সেটি এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হতে পারে। তাহলে যে ধর্মের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করে শৃঙ্খল গঠন করতে পারে, সেই ধর্মকেই বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে বহু সংখ্যক কার্বন পরমাণু যুক্ত হতে পারে বলেই বহু সংখ্যক জৈব যৌগ উৎপন্ন হয়। যেমন ধরো এই যে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হলো এক বন্ধনের মাধ্যমে, তোমরা বুঝতেই পারছো কার্বনের সমযোজী বন্ধন হবে 4টি, অর্থাৎ কার্বন 4টি অন্য পরমাণুর সঙ্গে বা নিজেদের মধ্যে মোট কথা 4টি সমযোজী বন্ধন তৈরি করবে, অর্থাৎ কার্বনের হাত হচ্ছে 4টি। তাহলে একটি নিজেদের মধ্যে যুক্ত হয়েছে, তাহলে এর বাকি 3টি থাকবে। দেখো এখানে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হলো, এরকম 2টি 3টি 4টি বহু সংখ্যক কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। অর্থাৎ মনে করে নাও যে একটি শিকল, দেখো একটি শিকল, একটি আংটা, আংটাগুলি পরপর যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো, একেই আমরা বলি শৃঙ্খল। তাহলে দেখো বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করতে বহু সংখ্যায় 10, 20, 50, 100 এরকম এর থেকেও বেশি সংখ্যায় কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি কার্বনের শৃঙ্খল, এটি হচ্ছে মুক্ত শৃঙ্খল। তো দেখো এখানে সবগুলি এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এবার এক বন্ধন বাদেও তো হতে পারে, ধরো যে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এরকমভাবেও যুক্ত হতে পারে, এরকমভাবেও যুক্ত হতে পারে, তোমরা বুঝতেই পারছো, এরকমভাবেও কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে দেখো এটাও শৃঙ্খল, তাহলে এরকম যত বড় হবে তত বেশি শৃঙ্খল হবে। তাহলে এটা মুক্ত শৃঙ্খল, এটাও মুক্ত শৃঙ্খল। এবার দেখো এই মুক্ত শৃঙ্খলের মধ্যে আরেকটা ব্যাপার হতে পারে, ধরো এই যে এইরকম কার্বন পরমাণুগুলি যুক্ত হচ্ছে, আমি এখানে আর এদের আছে বন্ধনগুলো দেখিয়ে দিই। মনে করো এটা হচ্ছে মেইন শৃঙ্খল, এবার ধরো এই মেইন শৃঙ্খলের এখানে আরো একটি কার্বন পরমাণু যুক্ত হলো, এখানে আরো একটি কার্বন পরমাণু যুক্ত হলো, তাহলে দেখতেই পাচ্ছ এটি মেইন শৃঙ্খল, এখান থেকে একটি শাখা বেরিয়ে গেল গাছের ডালের মতো, এই হচ্ছে গাছের মেইন ডাল, এখান থেকে ছোট একটি ডাল বেরিয়ে গেল, এই হচ্ছে মেইন শিকল, এখান থেকে দুটি আংটা জুড়ে দিলাম। তাহলে এটিও শৃঙ্খল, এটি কি শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল, এটিও মুক্ত, তোমরা দেখতেই পাচ্ছ এটি কোনো জায়গাকে বন্ধ করেনি, তাহলে এটি হলো শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। তাহলে এবার বুঝতেই পারছো বদ্ধ শৃঙ্খল কেমন হবে, অর্থাৎ সবগুলি কার্বন পরমাণু, প্রথম কার্বন এবং শেষ কার্বন যদি পরস্পরের সঙ্গে একটি বদ্ধ জায়গা উৎপন্ন করে, মনে করো এই যে ধরো এই যে দেখো এখানে 6টি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সংযুক্ত, এটি বদ্ধ, তাহলে দেখো এটিও তো একটি শৃঙ্খল পরপর যুক্ত হয়েছে, তাহলে এটি কি বদ্ধ শৃঙ্খল, তাহলে এটি হচ্ছে বদ্ধ শৃঙ্খল। তোমরা বুঝতেই পারছো এরকম কার্বন পরমাণু বহু সংখ্যায় এরকমভাবে বিভিন্ন ধরনের শৃঙ্খল যুক্ত করতে পারে। তোমরা খেয়াল করে দেখো শৃঙ্খল শুধু এখানেই হতে পারে, প্রতিটি জায়গায় শৃঙ্খল হতে পারে, তাহলে যত শৃঙ্খল হতে পারে বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হবে। এখানে আমি সবগুলিকে এক বন্ধন দিয়ে যুক্ত করেছি, এরা দ্বিবন্ধন হতে পারে। যাই হোক, তাহলে এই হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। তো এই বন্ধনগুলি তোমরা বুঝতেই পারছো, আমি জাস্ট কার্বন পরমাণুদের মধ্যে বন্ধনগুলি দেখালাম। তো এখানে এই যে অন্য যে বন্ধনগুলি রয়েছে, এখানে হাইড্রোজেন পরমাণু থাকতে পারে বা অন্য কোনো পরমাণু থাকতে পারে বা অন্য কোনো কার্বন পরমাণু থাকতে পারে, যা কিছু হতে পারে। যাই হোক, তাহলে এইভাবে কার্বন ক্যাটিনেশন ধর্মের কারণে বহু সংখ্যক কার্বন পরমাণু যুক্ত হতে পারে। তাহলে এখান থেকে তোমাদের শুধু একটু মনে রাখতে হবে যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল বলতে কি বোঝায়, এদের দুটি এইরকম তোমরা শৃঙ্খল বন্ধন এভাবে দেখিয়ে দেবে নিজেরা। যাই হোক, তো এরপর আমাদের দেখতে হবে ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন, এদের আণবিক গঠন কেমন হয়। তো দেখো প্রথমে আমরা ইথিলিন দেখে নিচ্ছি। ইথিলিনের সংকেত হচ্ছে C2H6, এটা হলো এর আণবিক সংকেত। তোমরা হয়তো রাসায়নিক বন্ধন অর্থাৎ আয়নীয় ও সমযোজী বন্ধন ওই চ্যাপ্টারে এর লুইস ডট গঠন করেছো, তাও আমি এখানে আরেকবার করে দিচ্ছি। তো দেখো কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন আছে 4টি, তোমরা জানো, এবং হাইড্রোজেনের 1টি ইলেকট্রন। তাহলে এরা কিভাবে আছে, দুটি কার্বন পরমাণু, এদের শেষ কক্ষে 4টি করে ইলেকট্রন আছে, এরও শেষ কক্ষে 4টি ইলেকট্রন। হাইড্রোজেন পরমাণু আছে 3টি এই কার্বনের সঙ্গে এবং 3টি এই কার্বনের সঙ্গে, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে 1টি করে ইলেকট্রন আছে, তোমরা জানো। তাহলে
এই কার্বন শেষ কক্ষে অষ্টক পূর্ণ করার জন্য দেখো নিজের 4টি ইলেকট্রন এবং এই প্রত্যেকটি হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন, তাহলে নিজের 4টি, এই 3টি 7টি, আর এই কার্বনের একটি, অর্থাৎ এইভাবে এর অষ্টক পূর্ণ হলো। এই কার্বনে একই নিজের 4টি ইলেকট্রন, এই 3টি হাইড্রোজেনের 3টি এবং এই কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে একটি, এই হলো এদের সঙ্গে অষ্টক। এখানে এই হাইড্রোজেন এদের মধ্যেও সমযোজী বন্ধন হলো কার্বনের সঙ্গে। তাহলে এর বন্ধন সংকেত কেমন হবে তোমরা বুঝতেই পারছো, এই যে এই রকম হবে ইথেনের গঠন সংকেত। আমরা সমযোজী বন্ধনকে এইরকম ড্যাশের সাহায্যে দেখিয়ে থাকি, তোমরা আগে করেছো। তো দেখো, তাহলে এটা হলো সাধারণভাবে ইথেনের গঠন সংকেত। কিন্তু এখানে আমরা দেখেছি যে এই কার্বন পরমাণুগুলির সঙ্গে এই হাইড্রোজেন পরমাণুগুলির বন্ধন এরকমভাবে ত্রিমাত্রিক তলে কিভাবে থাকে আমরা মিথেনের ক্ষেত্রে দেখেছি যে সমচতুস্তলক হয়, তো ইথেনের ক্ষেত্রেও অনেকটা একই রকম হয়। এই যে তোমরা দেখো, তাহলে এই যে ইথেনের বন্ধন অনেকটা এই রকম হয়, এটাও সমচতুস্তলক। দেখো এই দুটি কার্বন পরমাণু, এই যে এই বড় বল দুটি কার্বন পরমাণু, এখানে এইগুলি হচ্ছে হাইড্রোজেন পরমাণু প্রান্তেরগুলি। যাই হোক, আমি এক কালার পাইনি, 2 কালার হয়েছে এখানে এই হাইড্রোজেন পরমাণুগুলি। যাই হোক, তো দেখো এখানে এটি একটি ত্রিমাত্রিক তলে আছে, তোমরা বুঝতেই পারছো এটা এই রকম হলো এর স্ট্রাকচার। এখানে এই যে দেখো, এটি একটি সুষম চতুস্তলকের অংশ। তোমরা দেখতেই পাচ্ছ এই ত্রিমাত্রিক স্ট্রাকচারে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এই বন্ধন কোণ হাইড্রোজেন কার্বন কার্বন, এই বন্ধন কোণও 109 ডিগ্রি 28 মিনিট। এখানে যতগুলি বন্ধন কোণ আছে সবগুলি হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তোমরা নিজেরাও এইরকম একটি মডেল, একে বলা হয় বল স্টিক মডেল। যাই হোক, এরকম বিভিন্ন ধরনের মডেল করা যেতে পারে। এটি একটি মডেল, তোমরা ভেবে নিও না যে অণু ভেতরে আমরা এরকম দেখতে পাবো। যাই হোক, তো একটি ইথেন অণুকে যদি বহুগুণ বড় করা যায়, মনে করো আমরা একে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এইরকম দেখতে পাবো। হ্যাঁ, তাই বলে এখানে দুটি কার্বনের মধ্যে একটি স্টিক রয়েছে এরকম তো না, আমরা বন্ধনকে দেখানোর জন্য এরকম দেখিয়ে থেকে। আসলে এদের কি বলবো, যদি দেখা যেত সম্পূর্ণ অন্যরকমই দেখা যেত। তো এই হলো ইথেনের ত্রিমাত্রিক গঠন। তাহলে দেখো এই নিচের অংশটি একটি চতুস্তলক, যাই হোক এরা খানিকটা সমতলের মতো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এই যে এই অংশটি একটি চতুস্তলক এবং এদিক থেকে দেখলে এই অংশটি একটি চতুস্তলক। তাহলে তোমরা বুঝতেই পারছো এদিক থেকে একটি চতুস্তলক অনেকটা এইরকম হলো, দুটি চতুস্তলক এদিক থেকে পরস্পরের সঙ্গে মার্চ করেছে। ভেবে দেখো এইরকমভাবে যদি রাখা হয়, দেখো এই 3টি এদিক থেকে আছে, এদিক থেকে একটা চতুস্তলক হলো এবং এদিক থেকে একটা চতুস্তলক হলো। তাহলে এই হলো ইথেনের স্ট্রাকচার। তোমরা এখান থেকে মনে রাখবে ইথেনের বন্ধন সংকেত কেমন হয় দেখাতে হবে তোমাদের, এবং এখানে প্রতিটি বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট, এটা তোমরা মনে রাখবে। প্রতিটি বন্ধন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এগুলো 109 ডিগ্রি 28 মিনিট, হাইড্রোজেন কার্বন কার্বন এই বন্ধন কোণে 109 ডিগ্রি 28 মিনিট। তো এখানে এই যে বন্ধন দৈর্ঘ্যগুলি রয়েছে, মনে করি যে কার্বন কার্বনের যে বন্ধন দৈর্ঘ্য এবং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য, এগুলির মাপ আলাদা। এই বন্ধন একটু দৈর্ঘ্যে বড়, এই বন্ধন ছোট, 1.54 এরকম অ্যাংস্ট্রম হয় এবং এটা একটু কম 1.1 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়। যাই হোক, তোমরা বই থেকে দেখে নিতে পারো, তোমাদের এগুলো মনে না রাখলেও চলবে। তো এগুলো যখন তোমরা ক্লাস 11-এ পড়বে, এদের স্ট্রাকচার সম্বন্ধে জানবে, তখন সেখানে হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন এই একটি ব্যাপার তোমরা জানবে। তো সেখানে তোমরা আরও অনেক নতুন কিছু এই সংক্রান্ত জানতে পারবে। যাই হোক, ওগুলো এই পরিসরে আলোচনা করা সম্ভব নয়। তো এরপর আমরা দেখব ইথিলিনের গঠন স্ট্রাকচার কেমন হয়। ইথিলিন C2H4, তোমরা এর লুইস ডট গঠন দ্বিতীয় চ্যাপ্টারে পড়ে থাকতে পারো। তো দেখো কেমন হবে ইথিলিন C2H4। তাহলে দুটি কার্বন পরমাণু, এই হলো এদের দুটি ইলেকট্রন, এই পাশে দুটি দেখিয়ে দিলাম, এবং হাইড্রোজেন পরমাণু আছে 4টি। এই হাইড্রোজেন পরমাণু এর একটি ইলেকট্রন, এই হাইড্রোজেন পরমাণু এর একটি ইলেকট্রন। তাহলে কি হতো, এই কার্বনের নিজের 4টি, দুটি হাইড্রোজেন থেকে দুটি, এই কার্বন থেকে দুটি, এই হচ্ছে এই কার্বনের অষ্টক পূর্তি হলো। খেয়াল করে দেখো, এই কার্বনের নিজের 1 2 3 4 5 6 7 8, এই কার্বনে একই নিজের 4, এই 2 হাইড্রোজেন থেকে 2 এবং এই কার্বন থেকে 2, এই যে এরও অষ্টক পূর্তি হলো। যথারীতি এই হাইড্রোজেনের এই বন্ধন, এই হাইড্রোজেনের কার্বনের সঙ্গে এই বন্ধন, এখানেও তাই হলো। এই যে এর লুইস ডট স্ট্রাকচার হলো। তাহলে কেমন হলো তোমরা বুঝতেই পারছো, এখানে কার্বনের মধ্যে দুটি সমযোজী বন্ধন তৈরি হলো। তাহলে এটা হলো ইথিলিন
এর গঠন স্ট্রাকচার। তো ইথিলিনের গঠন স্ট্রাকচার কেমন হয় এটাও আমরা ত্রিমাত্রিক দেশে ইথেনের যেভাবে মডেল তৈরি করে দেখালাম, বল স্টিক মডেল, ওই রকমভাবে আমরা দেখাতে পারি। দেখে নাও তোমরা। তো দেখো, এই হলো ইথিলিনের বল স্টিক মডেল। তো দেখতেই পাচ্ছ দুটি কার্বন পরমাণুর সঙ্গে একটি সমযোজী দ্বিবন্ধন, এই যে দুটি বন্ধন এরকমভাবে আমরা স্টিকের সাহায্যে দেখিয়েছি। এবং এই দুটি হাইড্রোজেন পরমাণু, এখানে এই দুটি হাইড্রোজেন পরমাণু, আমি একই কালারের বল কালেক্ট করতে পারিনি, যাই হোক। তো দেখো এখানে এই যে হাইড্রোজেন কার্বন এবং কার্বন, এই যে বন্ধন কোণ এর ক্ষেত্রে হয় হচ্ছে 120 ডিগ্রি, এই বন্ধন কোণও এখানে 120 ডিগ্রি, প্রতিটি বন্ধন কোণের মানে এখানে 120 ডিগ্রি হয়। অর্থাৎ এই ছবিতে যদি আমরা দেখাই তাহলে এই বন্ধন কোণে 120 ডিগ্রি, এই বন্ধন কোণে 120 ডিগ্রি। যাই হোক, এখানে একটু কম হয়ে গেছে, আমাকে আরেকটু এইভাবে ফাঁকা করে এটা দিতে হতো। তো তোমরা বুঝতেই পারছো। এবং একটি বিষয় লক্ষ্য করো, এই যে ইথিলিন এর অণু, এর গঠন হচ্ছে সামতলিক। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একই সমতলে আছে, এই রকমভাবে একটি তলের উপর বসতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে ইথিলিনের গঠন স্ট্রাকচার। তো তোমাদের এখান থেকে শুধু মনে রাখতে হবে এর বন্ধন আণবিক গঠন কেমন হয় এবং প্রতিটি বন্ধন কোণ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বা হাইড্রোজেন কার্বন কার্বন, প্রতিটি বন্ধন কোণ 120 ডিগ্রি। যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, তবুও তোমরা এই মান মনে রাখবে। এখানেও কার্বনদের মধ্যে যে বন্ধন এর দৈর্ঘ্য একটু বেশি, হাইড্রোজেন কার্বন যে বন্ধন, যাই হোক এখানে আমাদের ছোট বড় হয়ে গেছে, এগুলি একটু ছোট। এবং এর যে অণু এটি হচ্ছে সামতলিক। তো মনে করো সামতলিক বলতে কি বোঝাচ্ছে, মনে করো এটি যদি এই রকম না হয়ে ধরো এই রকম হতো, এরকমও হতেই পারতো। মনে করো এটা ধরো এই রকম, ধরো এটা এই রকম আছে, আর মনে করো এটা আছে, ধরো এটা আছে মনে করো এই রকম। দেখো এখনও তো একই থাকলো যে দুটি কার্বনের সঙ্গে দুটি করে হাইড্রোজেন। এখন বল এটা কি সামতলিক হলো? এক সমতলে বসবে? তোমরা বুঝতেই পারছো এখন এটা সামতলিক নেই। তাহলে আবার বলছি, তোমাদের এই বন্ধন সংকেত আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বন্ধন কোণ তোমাদের মনে রাখতে হবে এবং এই বল স্টিক মডেলও তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের দেখতে হবে অ্যাসিটিলিন এর গঠন সংকেত কেমন হয় এবং বল স্টিক মডেল দিয়েও আমরা দেখব এর গঠন সংকেত কেমন। তো অ্যাসিটিলিন দেখো C2H2, তাহলে এই হলো দুটি কার্বন, প্রত্যেকের শেষ কক্ষে 4টি করে ইলেকট্রন, তাহলে তিনটি এপাশে দেখালাম। এই হাইড্রোজেন এর একটি, এই কার্বনের চতুর্থ ইলেকট্রন, এই কার্বনের একটি বাকি আছে, এই হলো একটি হাইড্রোজেন। তাহলে জানো তোমরা এই কার্বনের নিজের 4, হাইড্রোজেনের থেকে 1 5 আর ওর 3 8। এই যে দেখো, এগুলো আমি সংক্ষেপেই বলছি কারণ তোমরা লুইস ডট স্ট্রাকচার আগে পড়েছো। তাহলে এই কার্বনের কত হলো? নিজের 4 5 6 7 8। এই কার্বনেরও তাই, নিজের 3 আর একে 4 5 আর ওর কাছ থেকে 3, তাহলে এই যে এর হয়ে গেল 8। এই হাইড্রোজেনের কার্বনের সঙ্গে তো হলোই সমযোজী বন্ধন। তাহলে এটা কেমন হলো? এখানে দেখো 3টি ইলেকট্রন জোট তৈরি হয়েছে, অর্থাৎ C ট্রিপল বন্ড C এবং প্রত্যেকের সঙ্গে একটি করে হাইড্রোজেন। তাহলে আমরা এর বল স্টিক মডেল কেমন হয় একটু দেখে নিই। তো দেখো এই হলো অ্যাসিটিলিনের বল স্টিক মডেল। তোমরা দেখতেই পাচ্ছ এই বড় বল দুটি হলো কার্বন পরমাণু। দেখো দুটি কার্বন পরমাণুর মধ্যে 3টি সমযোজী বন্ধন রয়েছে, অর্থাৎ এরা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত এবং এই কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেন যুক্ত। এবং একটি বিষয় লক্ষ্য করো যে এরা হচ্ছে সরলরেখিক, অর্থাৎ এরা একই, এই 4টি পরমাণু একই সরল রেখায় অবস্থিত। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে এই বন্ধন কোণ কত হবে? কার্বন কার্বন হাইড্রোজেন, এই বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। অবভিয়াসলি এই বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। তোমরা এই বল স্টিক মডেল থেকেও বুঝতে পারছো যে এই কোণগুলি হচ্ছে 180 ডিগ্রি। তো যাই হোক, তাহলে তোমাদের এখান থেকে এটুকু তো পড়তেই হবে। তাহলে আমরা কি দেখলাম যে এখানে ইথেনের মধ্যে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। আরেকবার করে নিচ্ছি, ইথিলিনের মধ্যে কার্বন পরমাণুগুলি সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত, এটা হলো ইথেন। ইথিলিনের আমরা বন্ধন সংকেত দেখেছি C2H4 এই রকম হয় এবং অ্যাসিটিলিনে আমরা দেখলাম C ট্রিপল বন্ড C, তাদের সঙ্গে একটা করে হাইড্রোজেন। তো দেখো এই যে যেখানে কার্বন পরমাণুগুলি যে জৈব যৌগগুলির মধ্যে এরা হাইড্রোকার্বন, আমরা আগেও পড়েছি যে এরা কার্বন এবং শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে তৈরি, তাই এরা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে যে হাইড্রোকার্বনগুলির মধ্যে বা জৈব যৌগগুলির মধ্যে
কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত সেই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা এই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন বা প্যারাফিনও বলা হয়ে থাকে। আর যে কোনো ধরনের জৈব যৌগই যদি হয় এক বন্ধনযুক্ত কার্বনের মধ্যে, তাদেরকে আমরা সম্পৃক্ত যৌগ বলি, সম্পৃক্ত জৈব যৌগ। আর যদি হাইড্রোকার্বন হয় তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বা প্যারাফিন বলি। আর যদি কার্বন পরমাণুগুলির মধ্যে সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত জৈব যৌগ আর হাইড্রোকার্বন হলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই যে দ্বিবন্ধনযুক্ত যদি হয় তাদের বলি আমরা অ্যালকিন, অ্যালকিন বলা হয় বা অলিফিনও বলা হয়ে থাকে। আর ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যদি হয় তাদেরকে আমরা বলি অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে অ্যালকেন এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন আর কিচ্ছু নেই, আর অ্যালকাইন ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। তো এখানে এই যে অ্যালকেন, যেখানে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি এদের অসম্পৃক্ততার জন্য অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের জন্য এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয়। আর সরলতম অ্যালকেন অর্থাৎ হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, CH4। এখন তোমরা বলতে পারো যে সম্পৃক্ত জৈব যৌগের সংজ্ঞা অনুযায়ী যে দুটি কার্বন পরমাণুর মধ্যে যদি এরা পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন দ্বারা যুক্ত হওয়ার জন্য অন্তত দুটি কার্বন পরমাণু লাগবে, কিন্তু তোমরা বলতে পারো যে মিথেনের মধ্যে কার্বন পরমাণু তো রয়েছে একটি, তাহলেও মিথেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। দেখো এখানে কোনো রকম দ্বিবন্ধন নেই, এটা তো আছেই, তাছাড়া সম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্যান্য বৈশিষ্ট্যগুলিও মিথেন প্রদর্শন করে, তাই মিথেন হলো সরলতম অ্যালকেন। এটা তোমরা এখান থেকে মনে রাখবে। আর এটাও বলছি যে যে যৌগগুলি অসম্পৃক্ত সেখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে মানে ন্যূনতম একটি দ্বিবন্ধন বা একটি ত্রিবন্ধন থাকলেই সেটি অসম্পৃক্ত। মনে করো ধরো একটি জৈব যৌগে 5টি কার্বন পরমাণু আছে, ধরো এই যে তাদের মধ্যে একটি কার্বন পরমাণু, এই যে এখানে শুধুমাত্র একটি দ্বিবন্ধন আছে, তাহলে এটি কি সম্পৃক্ত যৌগ না অসম্পৃক্ত? অবশ্যই এটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে অন্য যা কিছু থাক অন্তত একটি দ্বিবন্ধন বা একটি ত্রিবন্ধন থাকলেই সেটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখান থেকে তোমাদের কি পড়তে হবে, আমি তো প্রশ্ন কি হতে পারে সেরকম তো একটি প্রশ্ন সেট দিয়েই দেব, তবুও তোমাদের এখান থেকে পড়তে হবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত জৈব যৌগ কাদের বলে, অসম্পৃক্ত জৈব যৌগ কাদের বলে। উদাহরণ এখান থেকে এরকম প্রশ্ন এর আগে এসেছিল যে গঠন সংকেত এর সাহায্যে দেখাও যে ইথেন সম্পৃক্ত যৌগ কিন্তু ইথিলিন অসম্পৃক্ত যৌগ। তাহলে তোমাদের কি বলতে হবে, ইথেনের স্ট্রাকচার দেখাবে, ইথিলিনের স্ট্রাকচার দেখাবে, তারপর বলে দেবে যে ইথেনের মধ্যে কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, তাই এটি সম্পৃক্ত। ইথিলিনের মধ্যে কার্বন পরমাণুগুলি সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত, তাই এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এদের প্রত্যেকের স্ট্রাকচারও তোমাদের মনে রাখতে হবে এবং ইথেনের ক্ষেত্রে বন্ধন কোণগুলিও মনে রাখতে হবে। এদের ক্ষেত্রেও তোমরা মনে রাখবে এটি চতুস্তলকীয়, এটি সমতলিক অর্থাৎ একই তলে হবে এবং এটি সরলরৈখিক একই লাইনে থাকবে। তো তোমরা নিজেরাও এই বল স্টিক মডেলগুলো তৈরি করতে পারো, তৈরি করে তোমরা তোমাদের যে ফর্মেটিভ রয়েছে ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন তার একটি পার্ট হিসেবে তোমাদের শিক্ষক মহাশয়দেরকে স্কুলে এটা দিতে পারো এবং তোমাদের নিজেরও বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হবে, বা তোমরা নিজেরা তৈরি করে এটা তোমাদের পড়ার ঘরেও লাগিয়ে রাখতে পারো, তোমাদের তাহলে খুব ভালো মতো এগুলো মনে থাকবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং যা যা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে আমরা জৈব যৌগের কার্যকরীমূলক, সমাবয়বতা এবং আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে সমগণীয় শ্রেণী, এগুলি নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, যুক্ত থাকো।